মালতী দেবীর দুই ছেলে অখিল এবং স্বপন। অখিলের বিয়ে রিনা নামক একটি মেয়ের সঙ্গে 3 বছর আগে হয়েছে। মালতী দেবী বড় ছেলেকে ভালোবাসতেন ঠিকই, কিন্তু ছোট ছেলে বিদেশে থাকার জন্য তার প্রতি মালতী দেবীর একটু বেশি দুর্বলতা ছিল। আর রিনা এ সমস্ত কথা জানতো, তাই তার মনে ভয় ছিল যে মালতী দেবী তার ছোট ছেলেকে সম্পত্তির বেশিরভাগ অংশই হয়তো দিয়ে দেবেন। সেজন্য সে বিভিন্ন ধরনের বুদ্ধি বার করে এবং তার শাশুড়িকে নিজের হাতের মধ্যে করার চেষ্টা করে। সে সবসময় চালাকি করে শাশুড়ির প্রিয় হয়ে উঠতে চাইতো। সকালবেলা উঠে সে তার শাশুড়ির জন্য চা করে নিয়ে যায় এবং বলে, এই নিন মা, গরম গরম চা খেয়ে নিন। কালকে আপনার মাথা ব্যথা করছিল না, এই চাটা খেলে আপনার মাথা ব্যথা একেবারে কমে যাবে। আরে বাবা, আমার মাথা ব্যথা কি ঠান্ডা লেগে হয়েছিল যে চা খেলে কমে যাবে? আমার মাথা ব্যথা হওয়ার কারণ হচ্ছে আমার ছোট ছেলে। এই সেদিনকে বলল যে 10 তারিখের মধ্যে এখানে আসবে, আর কালকে ফোন করে বলছে ও এ মাসে আসতে পারবে না। ছেলে এরকম করলে কার মাথা ভালো থাকে শুনি? আজ 5 বছর হয়ে গেল আমি ওর মুখ দেখিনি। মায়ের জন্য বুঝি ওর একটুকু কষ্ট হয় না? দেখুন মা, এতে ছোটদার কোনো দোষ নেই। বিদেশে গেলে সবাই একটু আধটু ওরকম হয়ে যায়, তখন কি আর বাড়ির লোকজনদের কথা কেউ মনে রাখে? আমার তো মনে হয় ছোটদার এখানে কখনোই আসবে না। তার এখানে আসার কোনো ইচ্ছাই নেই। আপনার মন রাখার জন্য ওরকম মাঝে মাঝে বলে দেয়। বৌদি, তুমি এভাবে বলছো কেন? দাদা নিশ্চয়ই আসবে। কোনো কারণে হয়তো টিকিট করতে পারছে না বা ছুটি হয়নি। দাদা কখনোই আমাদেরকে ভুলে যেতে পারে না। আমি আমার দাদাকে ভালো করেই চিনি। সে তুমি যাই বলো পিঙ্কি, আমার মনে হয় না যে ও আর ফিরে আসবে। আমাদেরকেই শেষ পর্যন্ত তোমার বিয়েটা দিতে হবে। তারপরে মায়ের সমস্ত দায়িত্ব তো তোমার বড়দা নিজের কাঁধে তুলে রেখেইছে। আমার তাতে কোনো আপত্তি নেই। মায়ের দায়িত্ব আমরা সারা জীবন নিতে রাজি আছি। মাকে তোমার বড়দা যতটা ভালোবাসে না, আর কেউ ততটা ভালোবাসে বলে আমার মনে হয় না। তোমার এটা ভুল ধারণা বৌদি। ছোটদা মায়ের কাছে নেই বলে তুমি আজ এইসব কথা বলতে পারছো। তুমি জানো, এত ব্যস্ততা সত্ত্বেও ছোটদা রোজ রোজ ঘুমানোর আগে মাকে ফোন করে ঘুমায় আর মায়ের খোঁজ নেয়। আর কোনো সমস্যা হলে তার বন্ধুদেরকে পাঠিয়ে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। বড়দের তো কাছেই অফিস, মায়ের জন্য অফিস থেকে তো সময় পাই না। না মানে আর কি, তোমার বড়দা একটু ব্যস্ত মানুষ, তুমি তো দেখতেই পাও। উনি তো সময়ই পায় না বলো। হ্যাঁ বৌদি, সে তো আমি দেখতেই পাই। শালা শালিদের সঙ্গে বেড়াতে যাওয়ার সময় আছে, অথচ মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় নেই। ছাড়ো, এসব কথা নিয়ে আলোচনা করতে আমার এখন ভালো লাগছে না। আমার চা হয়েছে নাকি আমাকে নিজে গিয়ে করতে হবে? তুমি রান্নাঘরে যাচ্ছ? ভালো কথা। নিজের জন্য যখন চা করছো, তাহলে আমার জন্য 1 কাপ করে নাও না গো। আর শোনো না, ওদিকে আলু ভাজাটা হচ্ছে, একটু নেড়ে দিও তো, আমি একটু পরে যাচ্ছি। বৌদির কথা শুনে পিঙ্কি বিরক্ত হয়ে সেখান থেকে চলে আসে এবং রান্নাঘরে নিজের জন্য চা করতে থাকে। বড় বৌদি এত চালাক যে সবসময় ছোটদার নামে মায়ের কান ভরতে থাকে। কেমন নাটক করে আর মিথ্যে কথা বলে মায়ের কাছে প্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে। আর মা বৌদির এই চালাকি বুঝতেই পারে না। সবসময় ভাবে তার বড় বৌমা কত তার সেবা করে, কিন্তু আসল সত্যিটা কি সে আমি জানি। 3-4 দিন পরে স্বপন বিদেশ থেকে পিঙ্কিকে ফোন করে আর বলে, হ্যালো পিঙ্কি, আমি একটা প্রবলেমে ফেসে গিয়েছি। এখন কি করব কি বুঝতেও পারছি না। কি হয়েছে ছোটদা? তুই আমাকে বল, আমি তোর প্রবলেমের কোনো না কোনো একটা সলিউশন দিতে পারবো। আসলে আমি জুলি নামে একটা মেয়েকে ভালোবাসি। ও ওর কাকু কাকিমার সঙ্গে থাকে। ওর কাকু কাকিমা খুব অত্যাচার করে, তাই জন্য তো জুলি বাড়ি ছেড়ে দিয়ে আমার সঙ্গে চলে এসেছে। আর আমরা বিয়েও করে ফেলেছি। আমি তোদেরকে এসব বলার সময়ও পাইনি। প্লিজ তুই কোনো রকমের জিনিসটাকে ম্যানেজ করে নে। দাদা, তুই কোনো ভুল করিসনি, একদম টেনশন করবি না। আমি সবকিছু সামলে নেব। শোন, তোরা যত তাড়াতাড়ি পারিস এখানে চলে আয়, বাকি কথা বাড়িতে হবে। পিঙ্কি ফোন রাখার পর চিন্তা করতে থাকে সে তার মাকে কিভাবে এ ব্যাপারে বোঝাবে। এমন সময় রিনা চিৎকার চেঁচামেচি শুরু করে। পিঙ্কি সিঁড়ি থেকে নামতে নামতে শুনতে পায় তার বৌদি ফোন নিয়ে গিয়ে তার মাকে কি সব দেখাচ্ছে আর বলছে, এই দেখুন মা, আপনার ছোট ছেলে কি কাণ্ড করেছে দেখুন। জুলি নামে একটি ইংরেজ মেয়ের সঙ্গে বিয়ে করেছে। দেখুন, মেয়েটা ওদের বিয়ের ফটো পোস্ট করেছে। দেখলেন তো আপনার ছোট ছেলেকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলেন, আর সে কিভাবে আপনাকে টুপি পরালো। বৌমা, আমার তো এসব বিশ্বাসই হচ্ছে না। আমার স্বপন এরকম কাজ করতে পারে না। ও আমাকে না জিজ্ঞাসা করে এত বড় সিদ্ধান্ত কি করে নিয়ে নিল? আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলো না। জানানো তো দূর কি বাত মা, এই ব্যাপারটা পুরোপুরি চেপে দেওয়ার জন্য এখানে ও আসতে চাইছে না, আর আপনাকে অন্যান্য বাহানা দিচ্ছে। আপনি সাদা সরল মানুষ তো, তাই ছেলের কথাই ভুলে যাচ্ছেন। কিন্তু আমি আপনাকে বলছি,
আপনার ছেলে আপনাকে কোনোভাবেই নিজের মা বলে মানে না। ছেলেরা বড় হয়ে গেলে না তাদের ডানা গজিয়ে যায়। আপনার ছেলেরও তাই হয়েছে। দেখবেন সমাজেও আপনার নাক কাটিয়েই ছাড়বে। জানি না আমার ছেলে আমার সঙ্গে কোন জন্মের পাপের বদলা নিচ্ছে। ও যে এভাবে আমাকে। দেখুন মা, আপনি এভাবে ভেঙে পড়বেন না। আপনি শক্ত হন, আমরা তো আছি আপনার কাছে। আপনার কিসের কষ্ট বলুন তো? আপনার সঙ্গে কেউ না থাকলেও না আমি আর আপনার বড় ছেলে আপনার সঙ্গে সারা জীবন আছি। আপনার আর কোনো চিন্তা নেই। রিনা এভাবেই তার শাশুড়ি মাকে উল্টোপাল্টা করে বোঝানোর চেষ্টা করে। পিঙ্কি এসব শুনে প্রচন্ড পরিমাণে রেগে যায় এবং সেখানে গিয়ে বলে, চুপ করো বৌদি, তুমি তখন থেকে যা মুখে আসছে তাই বলে যাচ্ছ। এভাবে এসব কথা বলার সাহস কি করে হয় তোমার? তুমি জানো না মা ছোটদাকে আর ছোটদা মাকে কত ভালোবাসে? তোমার কথার জন্য তাদের মধ্যে কি দূরত্ব তৈরি হচ্ছে সেটা তুমি জানো? আরে বাবা, তুমি তো চাইছোই সেটা, তাই না? দেখুন মা, আপনার মেয়ে কিভাবে বলছে দেখুন। ও এখন আমাকেই দোষী করছে। এখানে আমার কি দোষ বলুন তো? পিঙ্কি তুই চুপ কর, যা করার আমি করব, তোকে এই বিষয়ে কোনো কথা বলতে হবে না। মা, তুমি আসল সত্যিটা জানো না, আমার কথাটা শোনো। আমি আর কিচ্ছুই শুনতে চাই না, তুই এখান থেকে যা। পিঙ্কি সেখান থেকে চলে যায়। দুদিন পর স্বপন জুলিকে নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। তাকে দেখে মালতী দেবী বলে, এসে গেছিস তোরা? স্বপন, তুই শেষ পর্যন্ত আমাকে না জানিয়ে বিয়ে করেছিস। এত বড় সিদ্ধান্ত নিতে গিয়ে একবারও আমার কথাটা মনে পড়লো না তোর? মা, আমি একটা প্রবলেমে পড়ে এরকম ডিসিশন নিতে বাধ্য হয়েছি। তুমি প্লিজ আমার উপর রাগ করো না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর জুলি মিলে তোমার সমস্ত রাগ ভাঙিয়ে দেব। দেখো, জুলি খুব ভালো মেয়ে, ওই ইংরেজ মেয়ে বটে, কিন্তু ও আমার জন্য সবকিছু শিখেছে। এখানকার খাবার রান্না, এখানকার কথা, এখানকার আচার আচরণ, সমস্ত কিছু। প্লিজ মা, আমাদের একটা সুযোগ দাও। এতদিন পর ছেলেকে সামনে দেখে এবং তার অনুরোধ শুনে মালতী দেবী একটু নরম হয়ে গিয়ে বলেন, ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে ওকে আমি একটা সুযোগ দিতে পারি। 3 দিন পর আমি এ বাড়িতে একটা অনুষ্ঠান রাখবো, আর এই অনুষ্ঠানে ওকে রান্না করে বাড়ির সবাইকে খাওয়াতে হবে। সেখানে যদি ও সবার মন জয় করতে পারে তবেই আমি ওকে বাড়ির বউ হিসাবে স্বীকার করব। মম, আমি পুরো চেষ্টা করব যাতে আপনি আমার উপরে সবসময় হ্যাপি থাকেন। আমি আপনাকে কখনোই কোনো রকমের প্রবলেমে ফেলবো না। ইউ ক্যান ট্রাস্ট মি মম। আচ্ছা ঠিক আছে, সে সময় এলেই দেখা যাবে। যাও, এখন তোমরা হাত মুখ ধুয়ে আরাম করো। পিঙ্কি, ওকে নিয়ে যা, ওর ঘরটা দেখিয়ে দে। এসো বৌদি, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আচ্ছা বৌদি, তুমি এত সুন্দর বাংলা কি করে শিখলে বলো তো? ছোটদা তোমাকে শিখিয়েছে নিশ্চয়ই? ইয়েস মাই ডার্লিং, তোমার ছোটদা শিখিয়েছে। বাকিটা আমি ইউটিউব থেকে শিখেছি। ও হ্যাঁ, আমি তোমার জন্য একটা গিফট এনেছি, আশা করি তোমার সেটা পছন্দ হবে। থ্যাংক ইউ বৌদি, তুমি তো খুব সুইট। যেমন ছোটদা ভালো তেমন তুমিও ভালো। আমি আমার ছোটদাকে খুব ভালোবাসি বৌদি। আজ থেকে তুমিও আমার প্রিয় হয়ে গেলে। এদিকে রিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখে। তার মনে প্রচন্ড পরিমাণে হিংসা জন্মায়। একদিনের মধ্যেই মায়ের মনে এই পরিবর্তন চলে এলো। সেদিন তো বলেছিলেন ছোট ছেলের মুখ দেখবে না, আজ কিভাবে ছোট ছেলে আসতেই তার সামনে গলে জল হয়ে গেল। এই মা ছেলেকে বিশ্বাস করা উচিত হয়নি আমার। না না না, এভাবে হাল ছেড়ে দিলে সব জলে চলে যাবে। আমার সব প্ল্যান নষ্ট হয়ে যাবে, সব সম্পত্তি ছোট ছেলের হাতে চলে যাবে, আর আমরা এত কষ্ট করে কিছুই পাবো না। কি হলো বৌমা, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? যাও, রান্নাঘরে যাও, সবার জন্য কিছু রান্না করো। দেখো, আমার ছেলে কত দূর থেকে এসেছে, ওর নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। শোনো, ওর পছন্দের খাবারগুলো রান্না করবে, বেশ দেরি করো না। হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি। আমি তো খুবই খুশি হয়েছি ছোটদা এসেছে। যাক, এতদিন আমাদের অপেক্ষার অবসান হলো। আপনিও নিশ্চয়ই খুব বেশি খুশি হয়েছেন, তাই না? তা আবার হব না, এতদিন পর ছেলেটা বাড়ি ফিরে এসেছে। যাই হোক, তুমি বাবা আর দেরি করো না, তাড়াতাড়ি খাবারটা রান্না করো। খুশিতে একেবারে উপচে পড়ছে। দাঁড়াও না, সবার সামনে ইংরেজ বৌমার এত অপমান করব যে সে বাপ বাপ করে বিদেশে পালাবে। তখন তোমাকে আমি দেখে নেব বুড়ি। এভাবেই দুদিন কেটে যায় এবং তৃতীয় দিন জুলি রান্নাঘরে তার প্রথম রান্নার অনুষ্ঠান করতে আসে। রান্নাঘরে ঢোকা মাত্রই মালতী দেবী বলেন, বৌমা, আজ তুমি বিরিয়ানি, পোলাও, মুরগির চাপ, খাসির রোস্ট, মাছ, সবজি, পায়েস, কোপ্তা এইসব বানাবে। সবকিছু যেন ঠিক সময়ে তৈরি হয়ে যায়, মাথায় রেখো। ওকে মম, আপনি টেনশন ফ্রি থাকুন, আমি সবকিছু সময় মতো করে নেব। মালতী দেবী চলে যাবার পর রিনা সেখানে আসে আর বলে, জুলি, আজকে কি রান্না করছো গো? মা কি তোমাকে কিছু রান্না করতে বলেছেন? হ্যাঁ, উনি সমস্ত ইন্ডিয়ান খাবার রান্না করতে বলেছেন। আরে বাবা, তুমি তো দেখছি একেবারে বোকা।
মা তোমার পরীক্ষা নেওয়ার জন্য এসব বলে গেছেন। আমাদের বাড়িতে এসব খাবার তো কেউ পছন্দই করে না। তুমি এক কাজ করো, তুমি পাস্তা, পিৎজা আর বার্গার তৈরি করো। প্রত্যেকটা আইটেম 2 পিস করে করো, তাহলেই হবে। দেখবি সবাই তোমার উপরে খুব খুশি হয়ে যাবে। কিন্তু দিদি, এতজন মানুষ 2 পিস করে খাবার কি করে হবে? আরে এটাই তো নিয়ম, সবাই বইয়ের হাতে 2 পিস রান্না মিলেমিশে খাবে। তুমি তো দেখছি কিছুই জানো না। খবরদার 2 পিসের বেশি রান্না করো না, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যেতে হবে। তোমার পরীক্ষা আজকে, তোমায় কিন্তু সেই হিসেবেই চলতে হবে। আমি তোমার ভালো চাই, আমি চাই তুমি সারা জীবন এই বাড়িতে থাকো, তাই তোমাকে ভালো বুদ্ধি দিতে এসেছি। থ্যাংক ইউ ভেরি মাচ দিদি। তুমি যদি আমাকে আসল ব্যাপারটা না বলতে, তাহলে তো আমি অনেক বড় প্রবলেমে পড়ে যেতাম। থ্যাংক ইউ সো মাচ। জুলির কথা শুনে রিনা মনে মনে খুব হাসে। এবার তো আসল মজাটা টের পাবি ইংরেজ মেয়ে। আজ মা যখন সবার সামনে তোমাকে ঘর থেকে বার করবে না, তখনই আসল মজাটা আসবে। রিনা চলে যাবার পর জুলি খাবার রান্না করা শুরু করে। এরপর প্রায় 3 ঘন্টা কেটে যায়। সব লোকজন এসে খাবারের জন্য বসে এবং মালতী দেবী ছোট বৌমাকে ডাক দিয়ে বলেন, ছোট বৌমা, খাবার তৈরি হয়ে গেছে, সবাই এসে পড়েছে, তাড়াতাড়ি খাবার দাও। মা, আপনার বৌমা কি করেছে জানেন? শুনলে আপনার মাথা গরম হয়ে যাবে। আপনার কোনো কথা শুনেনি, নিজের মন থেকে কি সব পিৎজা, বার্গার এসব তৈরি করেছে, তাও আবার 2 পিস করে। ইচ্ছে করে এমন করেছে মা, যাতে সবার সামনে আপনার অপমান হয়। বড় বৌমার কথা শুনে মালতী দেবীর কান মাথা সব গরম হয়ে যায়। তিনি প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে রান্নাঘরে এসে ছোট বৌমার উপরে চিৎকার করতেই যাচ্ছিলেন। এমন সময় দেখেন ছোট বৌমা তার বলা প্রত্যেকটা আইটেম রান্না করেছে এবং সেগুলো সাজিয়ে টেবিলে আনছে। মম, আমি রেডি হয়ে গেছি, আমাকে 2 মিনিট সময় দিন, আমি সব এখানে টেবিলে সাজিয়ে রাখছি। এরপর জুলি সমস্ত কিছু টেবিলে সাজিয়ে রাখে এবং সবাই জুলির হাতের রান্না খায়। ইংরেজ বৌমার হাতের রান্না খেয়ে সবাই একেবারে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। সবাই তার খুব সুনাম করে। এদিকে রিনা কিছুই বুঝতে পারে না। সবাই চলে যাবার পর পিঙ্কি বলে, কি ব্যাপার বড় বৌদি, তুমি দেখছি খুব বেশি অবাক হয়েছো। এইবার তোমার প্ল্যানটা সাকসেসফুল হলো না বলো? না মানেটা আমি বলছি। মা, এতদিন ধরে বড় বৌদি তোমাকে বোকা বানিয়ে এসেছে। সব সময় ছোটদার নামে তোমাকে উল্টো পাল্টা করে বলেছে, এমনকি তার বিয়ের ব্যাপারটাও মিথ্যে কথা বলেছে। আজকে ছোট বৌদিকে নিজেই পিৎজা, বার্গার 2 পিস করে রান্না করতে বলেছিল জানো। কিন্তু আমি আগে থেকে ছোট বৌদিকে সমস্ত কিছুটা শিখিয়ে দিয়েছিলাম। আর যাই হোক, সে যেন বড় বৌদির কোনো কথা না শোনে। ছি বড় বৌমা, এই জন্যই তুমি ছোট বৌমার নামে এভাবে মিথ্যে বলেছিলে? সবকিছু তুমি নিজেই সাজিয়েছিলে? কেন এসব করতে চেয়েছিলে? সত্যি ঘটনা সবার সামনে এসে পড়ায় রিনা সবার সামনে হাত জোড়ো করে ক্ষমা চায় এবং কাঁদতে কাঁদতে নিজের ভুল স্বীকার করে। প্রথমে মালতী দেবী তার উপরে প্রচন্ড পরিমাণে রেগে গিয়েছিলেন, কিন্তু জুলি তার শাশুড়িকে বোঝায় এবং তাকে একটি সুযোগ দেওয়ার কথা বলে। যে জায়ের প্রতি রিনা এত বড় অন্যায় করেছিল, সেই জাই যখন তার পাশে এসে দাঁড়ায়, তখন তার মন গলে যায়। জুলির কাছেও রিনা ক্ষমা চায়। এরপর থেকে 2 জা একসঙ্গে মিলেমিশে সংসার করতে থাকে। লক্ষ্মীপুর গ্রামের শিউলি তার কাকা নগেন বাবু ও কাকিমা শশীকলা দেবীর সঙ্গে বাস করত। ছোটবেলায় শিউলি তার বাবা মাকে হারিয়েছিল। তখন থেকে সে তার কাকা কাকিমার কাছে মানুষ হয়। শিউলির কাকা কাকি একটু লোভী প্রকৃতির মানুষ ছিল। তারা শিউলির বাবা মার জায়গা জমির লোভেই শিউলিকে নিজেদের কাছে রেখেছিল। যতক্ষণ না শিউলি 18 বছর হয়, ততক্ষণ তারা শিউলির বাবা মার বিষয় সম্পত্তি নিজেদের নামে করতে পারত না। তাই তারা 18 বছর হওয়া পর্যন্ত শিউলিকে নিজেদের কাছেই রেখেছিল। এ কথা শিউলি গুণাক্ষরেও জানত না। শিউলি ছোট থেকে বেঁটে কালো ছিল, তার সাথে মাথায় ঝাঁকড়া চুলও ছিল। তাই শিউলির কাকিমা সময় অসময়ে শিউলিকে নানা রকম কথা শোনাতো এবং তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ কাম করাতো। এমনই একদিন শশীকলা দেবী বলেন, এই শিউলি, বেটে মুখপুরি কোথাকার, কোথায় গেলি? কখন তোকে আমার জন্য চা করে নিয়ে আসতে বলেছিলাম। মাথাটা ধরেছে, তার উপর তুই আমাকে জ্বালাচ্ছিস। তোর পিছনে বকে বকে আমার মাথাটা আরো খারাপ হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি চা নিয়ে আয়। শশীকলা দেবীর আওয়াজ পেয়ে শিউলি কাঁপতে কাঁপতে চা নিয়ে এসে হাজির হয় এবং বলে, আসলে কাকিমা, তুমি তো জানো গ্যাসের ওভেনে আমি হাত পাই না। টুলটা দিয়ে তার উপরে উঠে আমাকে চা করতে হয়, আর টুলটার একটা সাইডের পা ভেঙে গিয়েছে। তাই আমার খুব ভয় লাগছিল, সেজন্যই আমার একটু দেরি হয়ে গেল। তোর মতো মেয়েকে নিয়ে আমার কি হবে কি জানি। এক তো বেটে কালো, তার উপরে চুল যেন সাপের ফোনার মতো।
তোর ভাগ্যে কি আছে ঈশ্বরই জানেন। তোকে কেউ বিয়ে করবে বলে আমার মনেও হয় না। বাবা মা তো দায়িত্ব কাঁধ থেকে ফেলে দিয়ে চলে গেছে, সারা জীবনটা এবার আমাদেরকে জ্বালিয়ে খাবি। কাকিমা, আমি কি করব বলো? ঈশ্বর আমাকে এভাবে তৈরি করেছেন, এতে কি আমার দোষ? ঈশ্বর আমার বাবা মার সঙ্গে আমাকে কেন তুলে নিল না? আমার না দিয়েছে রূপ, না দিয়েছে নিজের পরিবার, এমন জীবন থাকার থেকে না থাকাই ভালো ছিল। যত বড় মুখ নয় তত বড় কথা। মুখে মুখে তো বেশ ভালোই কথা বলতে শিখেছিস। ঈশ্বর কিছু দিক আর নাই দিক, এই গুণটা তো ভরপুর দিয়েছেন। যা আমার মুখের সামনে না দাঁড়িয়ে থেকে ঘরের কাজকর্মগুলো তাড়াতাড়ি সেরে ফেল। আবার তো এক্ষুনি বলবি আমার স্কুলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। কাকিমা, আমার বাড়ির সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, আর সত্যি আমার স্কুলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। এখন আমি আসছি, বাকি কাজগুলো আমি স্কুল থেকে এসে করে দেব। এই বলে শিউলি তার ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এরপর সে স্কুলে গিয়ে উপস্থিত হয়। স্কুলে গিয়েও তার শান্তি ছিল না। স্কুলের ছাত্রছাত্রীরা তাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা লাগিয়েই রাখতো। এমনই সময় স্কুলের একটি ছাত্র বলে, এই দেখ আমাদের রামপাল চলে এসেছে। হে হে, কারোর যদি নিচে কিছু পড়ে থাকে আর কুড়াতে হবে না, ওই দেখবি সব পরিষ্কার করে দেবে। হে হে। এই শোন না শম্ভু, আমাদের স্কুলে অ্যানুয়াল ফাংশনে একটা বাচ্চা মেয়ের ক্যারেক্টার দরকার। তা আমরা ভাবছিলাম আমাদের এই রামপাল শিউলিকে দিয়েই করাবো, তাহলে আর কষ্ট করে বাচ্চা মেয়ে খুঁজতে হয় না। ওকে দেখলে কেউ ধরতেই পারবে না যে ও কলেজে পড়ে। হ্যাঁ, আইডিয়াটা তুই খারাপ দিসনি। ওর হাইট এতটাই শর্ট যে ওর বিয়ের পর ওর বরের কোলে কোলে ঘুরবে। হে হে। এভাবেই তারা সকলে শিউলিকে নিয়ে হাসি মজা করতে থাকে, যেটা দেখে শিউলির চোখে জল চলে আসে। এরপর শিউলি মনে মনে বলে, হে ঈশ্বর, আমার কি কোথাও শান্তি নেই? আমি যেখানেই যাই সেখানেই দুঃখ আর কষ্ট পাই। আমার জীবন কেন তুমি এভাবে তৈরি করেছো? আমি আরো বাকি 5 জনের মতো কেন সুখে শান্তিতে থাকতে পারি না? এভাবেই শিউলি মন খারাপ করে বসে থাকে। তখনই রিমি নামে একটি মেয়ে আসে। রিমি ছিল শিউলির একমাত্র ভালো বান্ধবী, যে সবসময় শিউলি সুখে দুঃখে পাশে থাকতো। শিউলিকে মন খারাপ করে থাকতে দেখে রিমি বলে, এই শিউলি, তুই মন খারাপ করে বসে আছিস কেন? তোকে আবার কেউ কিছু বলেছে নাকি? কি হয়েছে আমাকে বল, আমি দেখছি। আচ্ছা বুঝেছি, ওই শম্ভুরা আবার তোর পেছনে লেগেছে, তাই তো? দাঁড়া, ওদের ব্যবস্থা আমি করছি। আমার বাবাকে বলে ওদের আজই স্কুল থেকে সাসপেন্ড করে দিতে বলবো। না রে বোন, তোকে কিছু করতে হবে না। তুই কতজনের মুখ বন্ধ করবি? সকলেই আমাকে নিয়ে হাসি মজা করে। তুই কতজনকে তোর বাবাকে দিয়ে সাহেস্তা করবি? আমি যেমন ভাগ্য নিয়ে জন্মেছি, আমার সঙ্গে তো সেরকমই হচ্ছে। এতে কারোর কোনোই দোষ নেই। ওহ, আবার সেই টিপিক্যাল কথাবার্তা শুরু করলি? তুই জানিস আমার এরকম ইমোশনাল কথাবার্তা একদম পছন্দ নয়। ওকে বাদ দে, চল আমরা একটু কফি শপ থেকে ঘুরে আসি। তোর ফেভারিট হট চকলেট খাওয়াবো তোকে। রিমির কথা শুনে শিউলিও না বলে না। এরপর তারা দুজনে কফি শপে চলে যায়। এভাবেই দিন অতিবাহিত হতে থাকে। একমাত্র রিমি শিউলির মনোবল বাড়াতো। সুখে দুঃখে রিমি শিউলির পাশে থাকতো। এমনই একদিন শশীকলা দেবী নগেনবাবুকে বলে, এই শোনো না, শিউলি তো 18 বছর হয়ে গিয়েছে, আর ওকে এভাবে ঘরে পুষে রাখার কোনোই দরকার নেই। জায়গা জমিটা আমাদের নামে করিয়ে ওকে এবার এই ঘর থেকে বিদায় করার চেষ্টা করো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমি ওর বিয়ে ঠিক করে রেখেছি। আমাদের পাশের পাড়ার বিমলা দেবীর ছোট ছেলে রবিন, ওর সঙ্গেই ঠিক করেছি। যদিও বিমলা দেবীকে কিছু টাকার লোভ দেখাতে হয়েছে, তাও শেষবেশ বিয়েটা ফাইনাল করেই নিয়েছি। এভাবেই তারা দুজনে কথাবার্তা বলে শিউলির বিয়ের দিন ঠিক করে দেয়। দিনক্ষণ দেখে শিউলির রবিনের সঙ্গে বিয়ে হয়ে যায়। বিমলা দেবীর 2 ছেলে ছিল। বড় বৌমাকে দেখতে সুন্দরী হওয়ায় বিমলা দেবী তার বড় বৌমা চন্দনাকে বেশি ভালোবাসতো, আর ছোট বৌমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজকাম করাতো। এখানে এসেও শিউলির জীবনে কিছুই বদল ঘটেনি। এখানেও কষ্টের মধ্যে দিয়ে তাকে দিন কাটাতে হতো। আস্তে আস্তে শিউলির উপর অত্যাচার বাড়তে থাকে। তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজকাম করাতো, তার উপরে নানান রকম ছোট বড় কথাবার্তা বলতো। এভাবেই দিন অতিবাহিত হতে থাকে। এমনই একদিন রিমি শিউলির বাড়িতে আসে তার বিয়ের নিমন্ত্রণ করতে এবং বলে, এই শিউলি, নেক্সট উইকে আমার বিয়ে রয়েছে, তোরা সকলে মিলে আসবি। কাকিমা, আপনিও আসবেন কিন্তু। আর হ্যাঁ, আমি শিউলিকে 2 দিন আগে নিয়ে যাব। আশা করি এতে আপনার কোনো আপত্তি নেই। তুমি 2 দিনের জন্য কেন, ওকে সারা জীবনের জন্য তোমাদের কাছে নিয়ে গিয়ে রাখতে পারো, এতে আমাদের কোনোই আপত্তি নেই। ওই মেয়ের কাছ থেকে আমরা পিছু ছাড়তে পারলেই বাঁচি।
ওর জন্য আমাদের মান সম্মান সব একেবারে ধূলিসাৎ হয়ে যায়। শাশুড়ির মুখে এরকম কথা শুনে শিউলি খুবই কষ্ট হয় এবং তার চোখে জল চলে আসে। এরপর শিউলি রিমিকে নিয়ে নিজের ঘরে যায় এবং গিয়ে বলে, বোন রিমি, আমি হয়তো তোর বিয়েতে আসতে পারবো না। আমি যদি তোর বিয়েতে যাই সকলেই আমাকে নিয়ে হাসি মজা করবে, আর সেটা তোরও ভালো লাগবে না। তার থেকে বরং তোর বিয়ের পর আমরা দেখা করব। তুই পাগল আছিস? তুই আমার বেস্ট ফ্রেন্ড। আমার বিয়েতে সবার থেকে তোর আশাটা গুরুত্বপূর্ণ বেশি, আর তুই কিনা থাকবি না বলছিস? তুই তো জানিস আমার এরকম চুল, গায়ের রং কালো, আমি বেঁটে, আমার এসব নিয়ে সকলের সামনে আসতে খুব লজ্জা করে। তাই আমি বলছি, শোন, তোকে এত কিছু ভাবতে হবে না। আমি তোর হাইটটা হয়তো লম্বা করতে পারবো না, কিন্তু তোর গায়ের রং আর তোর চুল আমি চেঞ্জ করে দিতে পারি। আসলে বিয়েতে আমাকে পার্লার থেকে মেয়েরা সাজাতে আসবে, আমি তাদের কাছ থেকে তোর মেকওভার করিয়ে তোকে পুরো চেঞ্জ করিয়ে দেব। রিমির কথা শুনে শিউলির খুবই আনন্দ হয়। এরপর রিমি তাদের বাড়ি থেকে চলে আসে। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায় আর রিমির বিয়ের দিন চলে আসে। রিমির কথা অনুযায়ী শিউলি রিমির বাড়িতে 2 দিন আগে গিয়ে উপস্থিত হয়। আর এদিকে রিমিও পার্লারের মেয়েকে দিয়ে শিউলির মেকওভার, চুল স্মুথনিং, স্ট্রেটনিং সবকিছুই করায়, যাতে করে শিউলির রূপ একেবারেই পরিবর্তন হয়ে যায়। আর পার্লার থেকে তাকে কিছু টিপস দেয়, যেটা নিয়মিত পালন করতে থাকলে শিউলির রূপ আরো সুন্দর হয়ে যাবে। শিউলিও নিজেকে দেখে মুগ্ধ হয়ে যায়। তার ফর্সা রঙের সাথে সাথে লম্বা স্ট্রেট কালো ঘন চুল তার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে। এরপর বিয়ের দিন শিউলির শাশুড়ি তার যা শিউলিকে দেখে একেবারেই হতবাক হয়ে যায়। এরপর বিমলা দেবী শিউলির রূপ দেখে মুগ্ধ হয়ে যায় এবং শিউলির অনেক প্রশংসাও করতে থাকে, যেটা দেখে তার যা চন্দনার খুবই রাগ হয়। এরপর সে শিউলির কাছ থেকে সমস্ত কিছু জেনে নেয় এবং মার্কেটে সেই সব প্রোডাক্ট কিনতে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখে সেসব জিনিসপত্রের প্রচুর দাম, তাই সে বাজার থেকে কিছু কম দামি প্রোডাক্ট কিনে আনে, যেগুলো মুখে মেখে এবং চুলে লাগিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা উঠে দেখে তার স্কিন জ্বলে কালো হয়ে গিয়েছে আর সমস্ত চুল ঝরে গিয়েছে, যেটা দেখে সে কাঁদতে কাঁদতে বলে, মা, আপনি কোথায়? তাড়াতাড়ি এদিকে আসুন। আমার সঙ্গে কি হয়েছে দেখে যান। আমার মুখ এভাবে কালো কি করে হলো? আর আমার সব চুল ঝরে গিয়েছে। এখন আমি কি করব? আমি কারোর সামনে মুখ দেখাতে পারবো না। চন্দনার এরকম চিৎকার শুনে বিমলা দেবী এবং শিউলি দুজনেই ছুটে আসে। এরপর বিমলা দেবী বলেন, এ কি বড় বউ, তোমার এরকম অবস্থা কি করে হলো? আর তুমি তো কাল পর্যন্ত দিব্যি বেশ ভালো ছিলে, আজ হঠাৎ করে তোমার এরকম অবস্থা কি করে হলো? এরপর চন্দনা তাদেরকে সমস্ত কথাই খুলে বলে, যেটা শুনে বিমলা দেবী হাসাহাসি করতে থাকে। এরপর থেকে সে তার ছোট বৌমা শিউলিকেই বেশি পছন্দ করতে থাকে আর চন্দনাকে দেখে নানান রকম কটু কথা বলতো, যেটা শিউলির মোটেও ভালো লাগতো না, কারণ সে এতদিন এসব কথাবার্তার সম্মুখীন হয়ে এসেছে। কেউ এরকম কুমন্তব্য করলে যে কতটা কষ্ট হয় সেটা শিউলি ভালো করেই জানে। এরপর সে ফোনে ইন্টারনেট থেকে স্কিন কেয়ার এবং হেয়ার ট্রিটমেন্টের সার্চ করে চন্দনাকে বলে এবং শিউলি প্রতিনিয়ত চন্দনার ট্রিটমেন্ট করতে থাকে, যার ফলে চন্দনা ধীরে ধীরে নিজের আসল রূপ ফিরে পায় এবং শিউলিকে বলে, বোন শিউলি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমায় অনেক ছোট বড় কথা বলেছি। আজ তুমি আমার বিপদে এভাবে পাশে থাকবে আমি কখনোই কল্পনা করতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও। শিউলির এরকম উদারতা দেখে বিমলা দেবীও শিউলির কাছে ক্ষমা চায়। এরপর বিমলা দেবী তার 2 বৌমাকে সমান চোখে দেখতে থাকে। এখন তারা সকলে শিউলিকে খুব সম্মান করত এবং ভালোবাসত। এতদিন পর শিউলির দিন পরিবর্তন হয়েছে। সে এখন সকলের সঙ্গে মাথা উঁচু করে থাকতো এবং কেউ তাকে আর কুমন্তব্য করতো না।